পরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্প অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশের শিল্প খাতকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদের দোসররা উঠে পড়ে লেগেছে। তাদের প্রধান লক্ষ্য দুইটি: এক, গার্মেন্টস শিল্প ধ্বংস করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া; দুই, পার্শ্ববর্তী দেশের পরিকল্পনা সফল করা। ফ্যাসিবাদ সরকারের দোসর বিজিএমের বিগত নির্বাচনের ভোট ডাকাতের মাস্টারমাইন্ড কিছু নেতা ও তাদের দলীয় স্থায়ী নেতাদের নেতৃত্বে গার্মেন্টস শিল্পে অরাজকতার সৃষ্টি হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। আমাদের এখানে যে বায়ার আছে, সেই বায়ারদের একটা বড় অংশ ইন্ডিয়ান। সেই ইন্ডিয়ানরা তারা যদি এখানে কারখানাগুলি বন্ধ থাকে, তাহলে তাদের তো কাজ করাতে হবে। তাহলে সেই কাজগুলি তারা কোথায় করাবে? এটা বাধ্য হয়ে তারা ভারতের বিভিন্ন জায়গায় এখন অলরেডি তাদের গার্মেন্টসের যে অবকাঠামো সেটা তৈরি হয়ে গেছে, সেখানে পৌঁছে যাবে। ফলে আমরা একটা বাজার সংকটে পড়ব বড় আকারে। ষড়যন্ত্রটা অত্যন্ত গভীর। সেটা যে আজকে সকালবেলা শুরু হয়েছে তা না, সেটা গত 10 বছর ধরেই এই ষড়যন্ত্রটা চলছে গার্মেন্টস সেক্টরে। বিশেষ করে বোম্বে এবং কলকাতা ভিত্তিক অনেকগুলি কারখানা ইতিমধ্যেই সারা দুনিয়ায় তাদের ব্যবসা ভালোভাবে করছে গার্মেন্টস সেক্টরে। স্বৈরাচার সরকারের পতনের আজ 1 মাস অতিক্রান্ত হয়েছে। আপনারা অবগত আছেন, বিগত 1 মাসে পতিত স্বৈরাচার সরকারের দোসররা ক্ষমতা ফিরে পেতে কীভাবে ব্যাকুল হয়ে উঠেছে। তারা জুডিশিয়াল কু, সনাতন ধর্মাবলম্বীদের উস্কে দিয়ে অরাজকতা সৃষ্টির পায়তারা, আনসার বিদ্রোহ সহ বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ছাত্র জনতার বিপ্লবকে প্রতি বিপ্লবে রূপ দেওয়ার নানামুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। স্বৈরাচারের দোসররা তাদের কুচক্রী পরিকল্পনা বাস্তবায়নের জন্য এদেশে রপ্তানি আয়ের প্রধান সেক্টর পোশাক শিল্পের উপরে ভর করেছে। পোশাক শিল্প এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির প্রাণ শক্তি। রপ্তানি আয়ের 84% আসে এই খাত থেকে। জিডিপিতে পোশাক শিল্পের অবদান হয় 11 ভাগ। পোশাক শিল্পে প্রায় 44 লাখ শ্রমিক সরাসরি সম্পৃক্ত, যার মধ্যে 60% নারী শ্রমিক, এবং পোশাক শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা অন্যান্য বাণিজ্য মিলে প্রায় 3 কোটি মানুষের জীবিকা নির্ভর করছে এই খাতের উপর। এক সময় পোশাক শিল্প ছিল $1 মিলিয়ন শিল্প, যা আজকে দাঁড়িয়েছে 46 মিলিয়নে। বাংলাদেশ এখন বিশ্বের চীনের পর দ্বিতীয় বৃহত্তর তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। অর্থনীতি বান্ধব এই শিল্পে আরেকটু পরিকল্পিতভাবে গোছানো সম্ভব হলে খুব তাড়াতাড়ি আমেরিকা ইউরোপের বাজারে শীর্ষস্থান অধিকার করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গার্মেন্টস শিল্পে শ্রমিকরা প্রতিদিন জুলুমের শিকার হচ্ছে। বছরের পর বছর তাদের বেতন ভাতা নামক আস্তে বাড়ানো হচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলতে গেলে বিগত স্বৈরাচার সরকারের সময় তাদের উপর পুলিশ ও দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে সকল আন্দোলনকে স্তম্ভিত করার অপচেষ্টা করা হয়েছে। বিগত 1.5 দশকে গার্মেন্টস শ্রমিকের মজুরি যৎসামান্য বেড়েছে। করোনা মহামারী চলাকালীন সময়ে গার্মেন্টস মালিকগণ সরকারের পক্ষ থেকে প্রণোদনা পেলেও তার ভাগ শ্রমিকরা পায়নি, বরং সে সময় চাকরি হারিয়ে হাজারো গার্মেন্টস শ্রমিকরা বেকার হয়েছে। 2023 সালে নভেম্বর ডিসেম্বরে ন্যূনতম মজুরি আন্দোলনে পুলিশের গুলিতে গাজীপুরে নারীসহ 4 জন শ্রমিককে জীবন দিতে হয়েছে। এই আন্দোলনে অসংখ্য শ্রমিক মারাত্মক আহত হয়ে কর্মশক্তি হারিয়ে ফেলেছে। মিথ্যা মামলা আসামি করা হয়েছে শত শত গার্মেন্টস শ্রমিককে। শ্রমিকদের যৌক্তিক দাবি উপেক্ষা করে ফ্যাসিবাদী সরকারের তল্পিবাহক ও আশীর্বাদ পুষ্ট ন্যূনতম মজুরি বোর্ড গার্মেন্টস ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করেছে, যা শ্রমিকরা তখন প্রত্যাখ্যান করেছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন, গত 1 সপ্তাহ ধরে গার্মেন্টস শিল্প অস্থিরতা চলছে। একের পর এক গার্মেন্টস কারখানা মালিকগণ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। ইতিমধ্যে আশুলিয়া, সাভার, গাজীপুরের প্রায় 200 শতাধিক গার্মেন্টস কারখানা বিশৃঙ্খলার সৃষ্টি হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কিছু কারখানার শ্রমিকদের মজুরি সংক্রান্ত আন্দোলনে বন্ধ হলেও বেশিরভাগ কারখানা পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীদের হামলা ভাঙচুরের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্প অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশের শিল্প খাতকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদের দোসররা উঠে পড়ে লেগেছে। তাদের প্রধান লক্ষ্য দুইটি: এক, গার্মেন্টস শিল্প ধ্বংস করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া; দুই, পার্শ্ববর্তী দেশের পরিকল্পনা সফল করা। ফ্যাসিবাদ সরকারের দোসর বিজিএমের বিগত নির্বাচনের ভোট ডাকাতের মাস্টারমাইন্ড কিছু নেতা ও তাদের দলীয় স্থায়ী নেতাদের নেতৃত্বে গার্মেন্টস শিল্পে অরাজকতার সৃষ্টি হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা জনরোষের ভয়ে আত্মগোপনে থেকে শ্রমিক নামদারি বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে গার্মেন্টস শিল্পে অরাজকতা সৃষ্টি করে রাজনৈতিকভাবে
পুনর্বাসনের অপচেষ্টায় লিপ্ত আছে। এর অংশ হিসাবে তারা কারখানাগুলোতে চাকরির দাবিতে বিভিন্ন বয়সের নারী পুরুষের পাঠিয়ে চাকরি চাই স্লোগান দিয়ে কারখানাগুলোতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। আমরা মনে করি আমাদের দেশের প্রকৃত গার্মেন্টস শ্রমিকরা কোনোভাবেই এই হামলার সাথে সম্পৃক্ত নয়। শ্রমিকরা কখনো তাদের কারখানা বন্ধ হোক তা চায় না। আমরা অবিলম্বে গার্মেন্টস শিল্পকে ধ্বংসের পেছনে যারা কলকাঠি নাড়ছে এবং যারা ভাঙচুরের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা আনার জোর দাবি জানাচ্ছি। কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রাখতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। যেসব কারখানা বাস্তবিকভাবে শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষ চলছে তা অবিলম্বে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি শ্রমিকদের ন্যায্য দাবি আদায় হলে ষড়যন্ত্রকারীদের ঘৃণ্য পরিকল্পনা সফল হবে না। শ্রমিকদের সকল যৌক্তিক ও ন্যায্য দাবির আন্দোলনে জাতীয় শ্রমিক ঐক্য সর্বাত্মকভাবে পাশে থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় শ্রমিক ঐক্য শ্রমিকদের স্বার্থে দেশের স্বার্থে কাজ করে। এই দেশ না থাকলে যেমন শ্রমিকদের বেঁচে থাকার অধিকার থাকবে না, ঠিক অনুরূপভাবে শ্রমিকদের কর্ম না থাকলে এদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দেশপ্রেমিক ও শ্রমিক বান্ধব সংগঠন হিসেবে সমাজজীবী মানুষ ও দেশের স্বার্থ রক্ষা আমাদের প্রধান দায়িত্ব। আমরা শ্রমিকদের অধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। তাই এই ক্রান্তিকালীন সময়ে শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে প্রতিনিয়ত মালিকদের সাথে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে আলোচনা চালিয়ে আসছি। আগামী দিনেও শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে মালিকদের সাথে আলোচনা করে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। পরিশেষে গার্মেন্টস শিল্প রক্ষায় সাভার, আশুলিয়া, মিরপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ সকল ইপিজেড অঞ্চলে সকল পোশাক শিল্প এলাকা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে শ্রমিক ও গার্মেন্টসের নিরাপত্তা প্রদানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং জড়িতদের খুঁজে দ্রুত সময়ে আইনের আওতা আনার জোর দাবি জানাচ্ছি। একই সাথে শ্রমিক জনতাকেও তাদের কর্মক্ষেত্রকে সুরক্ষিত রাখার আহ্বান জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনে আগত সকল সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সম্মেলনের আমাদের লিখিত বক্তব্য আমরা এখানে শেষ করছি। এখানে স্বৈরাচারের অত্যন্ত বড় সহযোগী সালমান এফ রহমানের এবং তাদের বন্ধুদের অনেকগুলি কারখানা আছে যেগুলো তারা নিজেরাই বন্ধ করতে চায় ভিন্ন একটা কারণে। বিপুল পরিমাণ টাকা লোন নিয়েছেন এবং বিদেশে পাচার করেছেন। তো এই সকল তাদের যে আমাদের এখানে যে বায়ার আছে সেই বায়ারদের একটা বড় অংশ ইন্ডিয়ান। সেই ইন্ডিয়ানরা তারা যদি এখানে কারখানাগুলি বন্ধ থাকে তাহলে তাদের তো কাজ করাতে হবে। তাহলে সেই কাজগুলি তারা কোথায় করাবে? এটা বাধ্য হয়ে তারা ভারতের বিভিন্ন জায়গায় এখন অলরেডি তাদের গার্মেন্টসের যে অবকাঠামো সেটা তৈরি হয়ে গেছে, সেখানে পৌঁছে যাবে। ফলে আমরা একটা বাজার সংকটে পড়ব বড় আকারে। ষড়যন্ত্রটা অত্যন্ত গভীর। সেটা যে আজকে সকালবেলা শুরু হয়েছে তা না, সেটা গত 10 বছর ধরেই এই ষড়যন্ত্রটা চলছে গার্মেন্টস সেক্টরে। বিশেষ করে বোম্বে এবং কলকাতা ভিত্তিক অনেকগুলি কারখানা ইতিমধ্যেই সারা দুনিয়ায় তাদের ব্যবসা ভালোভাবে করছে গার্মেন্টস সেক্টরে। তো আপনারা জানেন যে সকল কারখানা, বিশেষ করে এখানে অনেক বড় একটা কোম্পানি, নারায়ণগঞ্জের একটা কোম্পানি, তাদের কারখানাটা গার্মেন্টস সেক্টরটা বিক্রি করে দিয়েছে। তারা তাদের স্পিনিংটা ঠিক চালু রাখছে, অন্যান্য কাজগুলি চালু রাখছে, কিন্তু গার্মেন্টস সেক্টরটা বিক্রি করে দিল। আর বড় কারণ, যদিও তাদের মাথার উপরে যে হাতিপালা, সাদা হাতি, হস্তিপালার অবস্থার কারণে তাদের এই গার্মেন্টস সেক্টরটা লস হচ্ছিল। শ্রমিকদের যে বেতন দেয় সেই বেতনে কারখানা লস না, লাভজনক থাকে। পাট শিল্পের বিষয়টা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশে যখন আদমজি সহ অনেকগুলো পাটকল বন্ধ করে দেওয়া হয়, তখন ভারতে 5-5টা কারখানা নতুনভাবে যেই প্রতিষ্ঠানগুলো আমাদের এখানে বন্ধ করার জন্য লোন দিয়েছিল, ওখানে আবার সেই কারখানাগুলি চালু করার জন্য তাদেরকে টাকা দিয়েছে। তো ফলে সাম্রাজ্যবাদের যে একটা কাজ আছে এখানে, আমরা সাম্রাজ্যবাদ বলছি কারণ দুনিয়াটা যে অর্থনীতি চালায় সেই অর্থনীতির মালিক তারা সিদ্ধান্ত গ্রহণ করে। আপনারা জানেন এটা সবাই, যে কোথায় কিভাবে কখন কোন দেশটাকে ওরা শিল্পোন্নত করার চেষ্টা করবে এবং কাদের অর্থনীতিটাকে ডাউনওয়ার্ড রাখবে। যে কারণে আমরা আমাদের সরকারগুলি একেবারে ভুল তথ্য দিয়েও যখন বলে যে আমরা 6.5 কিংবা 7 পর্যন্ত আমাদের জিডিপি বেড়ে যায়, তারপরেও দেখা যায় যে আমাদের মুদ্রার মান কমে। তো
জিডিপি 6.5-এর উপরে হয়ে গেলে পরে 7 হয়ে গেলে 8 হয়ে গেলে দুই অঙ্ক বলছিল অনেকে, তাহলে পরে তো আমার টাকার মান বাড়বে। কিন্তু টাকা যখন ডাউনওয়ার্ড হয় তখন আমরা বুঝি যে এটা আসল বিষয়টা কি, আর ভিতরের অনেক ঘা আছে। সেই ঘাগুলি অর্থনীতিবিদরা ভালো বলবেন, আমরা শ্রমিক মানুষ। তারপরে আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে বললাম যে যেই সময়ে আমাদের এখানে আপনার নয়া যে অর্থনীতি নীতি ওরা চালু করছিল, সাম্রাজ্যবাদ বারবার, পুঁজিবাদ বারবার আপনার অর্থনৈতিক সংকটে পড়ে, রিসেশনে পড়ে। তাহলে আমেরিকা যখন রিসেশনটায় আসে, আমাদের এখানে সেই অবস্থাটা নাই। কারণ তারা প্রযুক্তিগতভাবে আমাদের থেকে 200 বছর আগালেও আমাদের এখানকার যে সামাজিক পরিস্থিতি, আমাদের যে কৃষিভিত্তিক সমাজ, আমরা তাদের তুলনায় আবার দিকে দিয়ে 200 বছর এগিয়ে আছি। ফলে তারা যখন সংকটে পড়ে, আমাদের কৃষি উৎপাদনের কারণে আমরা সেই সংকটটায় পড়ি না। এটা তাদের কাছে আশ্চর্যজনক মনে হয়। যদিও তাদের ভাস্ট ভূমি আছে, তারা যে কোনো সময় কৃষি উৎপাদন আমাদের থেকে অনেক গুণ বেশি করতে পারে, কিন্তু তারা সেদিকে না গিয়ে দুনিয়ার অর্থনীতিকে নিয়ে যে খেলে, সেই খেলার অংশ হিসাবে আমরা এই যে নয়া অর্থনীতির ওদের যে প্রবণতা, সেই প্রবণতার চাপে পড়ে আমরা আমাদের এই কারখানাগুলি বন্ধ করে দিয়েছি। 76টা জুট মিল, তারপরে অনেকগুলি টেক্সটাইল মিল, সুতা কারখানা, তারপরে আমাদের চিনি কলগুলি। এখানে দেশের যে চিনির চাহিদা আছে প্রচুর। আমরা দেখলাম যে গত সরকার কয়দিন আগেও 6টা চিনি কল বন্ধ করে দিয়েছে, যাদের উৎপাদন ভালো ছিল এবং বাংলাদেশে তাদের এই চিনির চাহিদাও খুব ভালো। দেখেন, আমরা যদি পরিসংখ্যান বলি, দেখবেন যে এই সেক্টরে কোনো সমস্যা নাই। পরিসংখ্যান হলো 95 ভাগ কারখানা সব ভালো বেতন দেয়, 95 ভাগ কারখানা বেতনাদি ভালোভাবে পরিশোধ করে। 5 ভাগ কারখানার জন্য এই সমস্যাগুলি ঘটে। 5 ভাগ কারখানা মানে কি? 3500 4000 কারখানার মধ্যে 5 ভাগ তো অনেকগুলি কারখানা। তো অনেকগুলি কারখানার মধ্যে যে সকল মালিকেরা তাদের বাজারজাতকরণের সমস্যায় পড়ে, যারা শিপমেন্টের সমস্যায় পড়ে, যারা উৎপাদন করতে গিয়ে তাদের ওয়ার্কম্যানশিপ খারাপ থাকার কারণে তাদের কোয়ালিটি খারাপ হয়, তারা তো লসে পড়ে। তারা সময় মতন টাকা পায় না, ডলার পায় না, তখন তাদের বেতন দিতে অসুবিধা হয়। আরেকটা মানসিকতা আছে যে শ্রমিকদেরকে 3 মাস পরে 2 মাস পরে বেতন দেওয়ার একটা মানসিকতা এখানে আছে। পুরনো মালিকদের এটা থাকে না। সাধারণত যারা নতুন মালিক হয় তাদের এই সমস্যাটা থাকে। পুরনো মালিকরা শিল্পের প্রতি কিছুটা দরদ তৈরি হয়, কারণ এর পিছনে প্রচুর শ্রম এবং ইনভেস্টমেন্ট লাগে। আর নয়া মালিকদের শুধুমাত্র মুনাফা চাই। পুরনো মালিকদেরও মুনাফা একটা অনিবার্য অংশ। তো নয়া মালিকরা করে কি, ওই 2 মাস 3 মাস পরে বেতন দেওয়ার একটা প্রবণতা তৈরি করে, এই টাকাগুলো অন্য জায়গায় খাটায়। তখন এই সব সমস্যাগুলি তৈরি হয়। তারপরে দেখা যায় যে যেই মালিকটা যেই কারখানাটা বেতন দিতে পারে নাই, তার মালিক আমেরিকায় আছে অথবা অন্য কোনো জায়গায় আছে, দেশে নাই। ফলে তার সাথে বৈঠক করতে করতে শ্রমিকদের তখন 2 মাস 2.5 মাস চলে যায়। একটা কারখানায় যদি শ্রমিকরা 2 মাস 2.5 মাস বেতন না পায়, তাহলে বাড়িওয়ালা থেকে শুরু করে দোকানদার, আশেপাশের মানুষেরা তাদের কাছ থেকে যে ঋণগ্রস্ততার কারণে যে চাপের মুখে পড়ে, সেই চাপের মুখে শ্রমিকরা তখন কারখানা ঘেরাও করে, তারপরে মালিকদের বাড়িঘর ঘেরাও করে। তারপরে যদি না পারে, তখন এসে শ্রম দপ্তরের সামনে ভিড় করে এবং এখানে এসে দাবি জ্বালায়। তো এই যে একটা পদ্ধতি চালু হয়েছে। আগে দালাল ছিল মাত্র কতিপয় হলুদ শ্রমিক নেতারা। এখন দালালের তালিকায় এই সরকার পতনের আগ মুহূর্তের যে ঘটনাগুলি বলছেন আপনি, সেখানে আমরা দেখলাম যে ওখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশও বলে যে আমরা এটা সলভ করব, এখানে ডলও বলে যে আমরা এটা সলভ করব, ডাইফি বলে আমরা এটা সলভ করব। তারপরে মন্ত্রীর আশকারা পেয়ে সবাই মিলে যখন সলভ করতে যায়, তখন শ্রমিকদের যে চাহিদা তার থেকে বেশি তাদেরকে অন্য জায়গায় ট্যাক্স দিতে হয়, এবং ফলে তাৎক্ষণিকভাবে শ্রমিকদের টাকাটা পরিশোধ না করে এরা ওনাদের চাহিদা পূরণ করার পরে শ্রমিকদেরকে কিস্তি করে দেয়। ওনারা কিস্তি করে দিয়ে ধীরে ধীরে হয়। এই যে গত কয়েকদিন আগে যে দেখলেন, ওটা হলো গিয়া কিস্তি সমস্যা। ওনারা 3য় কিস্তি নিতে আসছিলেন, তো মালিকরা নাই, দিতে পারে নাই, মালিকরা দেশেও নাই। তো এইসব ঘটনাগুলি শুধু 1-2টা কারখানা না, প্রায় 28-29টা কারখানা এই ঘটনাগুলি আছে। ওই ওনাদের কাছে অনেকগুলি হিসাব আছে, একুরেট হিসাব, যে কোন কোন কারখানায় এই সকল ঘটনাগুলি ঘটতেছে। আর বিজিএমই একটা সুযোগ পায়
ওনারা বলেন যে সকল কারখানা এগুলি ঘটাইতেছে এরা আমাদের মেম্বার না। তো যারা মেম্বার না তাদের তো বাজারজাতকরণেরও সমস্যা থাকে প্রচুর, কারণ এখানে বাজারজাতকরণ, শিপমেন্ট এবং আপনার যে হ্যান্ডেলিং, আপনার পোর্ট হ্যান্ডেলিং, এগুলিতে অনেক ঝামেলা থাকে, যেগুলি বিজিএমএর মেম্বার না হলে এই সুবিধাগুলো ওনারা পান না।